ওই লিঙ্কটা দিয়ে দাও, দুটো লিঙ্ক অ্যাক্সেস করো। আমার না না এফবি লিঙ্ক আর नेट पे लाल इधर लाइव हाँ इधर যখন খুলে যায় ঠিক আছে আমি ফোনের থেকে দেবো কি করে বুঝে যাবে না দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে কে বার করবে হ্যালো 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 আপনাদেরকে আগে বলছি আপনারা প্লিজ বাঁশগুলোর ওপর প্রেশার দেবেন না প্লিজ। বাঁশটা ভেঙে গেলে এখানে একটা বিশাল বড় মিক্সাপ হয়ে যাবে। আপনারা একটু পিছিয়ে দাঁড়ান, প্রেসকে আমি বলছি। আপনারা যদি এটা না করতে পারেন আমাদের পক্ষে বক্তব্য রাখা সম্ভব হবে না। প্লিজ একটু আপনারা পিছিয়ে দাঁড়ান, বেশ করে ওইদিকের জায়গাটা আপনারা একটু পিছিয়ে দাঁড়ান। বাসটার উপর চাপ করছে। হ্যালো নমস্কার, এখানে উপস্থিত সমস্ত জনগণকে নমস্কার জানিয়ে আমি কিছু বক্তব্য রাখছি। আমাদের আজকে অনশনের 14 নম্বর দিন চলছে। 14 নম্বর দিনে এসে শারীরিক এবং মানসিক অবস্থা কেমন হয় সেটা নিয়ে ডিটেলসে কিছু বলছি না। শারীরিক অবস্থা আপনারা সবাই জানেন। মানসিক অবস্থা বলতে আমাদের পাশের বেডের বন্ধুরা সহকর্মীরা যখন একে একে সিসিউতে ভর্তি হয় তখন মানসিক অবস্থা কেমন থাকে সেটা বলার অপেক্ষা থাকে না। আমরা প্রথম দিন থেকেই প্রশাসনের সাথে কথা বলতে চেয়েছি এবং আজকে 14 নম্বর দিনে এসে আমাদের চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি আমাদের সাথে কথা বলতে এসেছিলেন এবং ফোনের মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ও আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি সোমবার আমাদের সাথে দেখা করতে চেয়েছেন 5টার সময়। তার অমূল্য সময় যাতে নষ্ট না হয় সেদিকে আমাদের নিশ্চয়ই লক্ষ্য রাখবে এবং সময় নষ্ট না করে নিশ্চয়ই আমাদের প্রতিনিধি দল ঠিক সময়ে ওখানে পৌঁছে যাবেন। একটা জিনিসই খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে উনি আমাদের চিফ সেক্রেটারি এবং মুখ্যমন্ত্রী মহাশয় বারবার বলেছেন যে আমরা এখানে অনশনে থাকার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। আমরা এখানে মাত্র 8 জন অনশন মঞ্চে আছি। আমি পার্সোনালি যেদিন আমরা তো হঠাৎ করে অনশনে বসে যাইনি, আমরা 70 দিন আন্দোলন চালিয়ে কোনো উপায় না দেখে এখানে বসতে বাধ্য হয়েছি। প্রশাসনের তরফ থেকে ফোর্স হয়েই বাধ্য হয়েছি, কেউ আমাদেরকে বাধ্য করেনি। তো আমি পার্সোনালি যেদিন অনশনে বসবো সেদিন সকালবেলাতেও ডিউটি করে তারপর আমি এখানে এসেছিলাম এবং আমাদের সমস্ত স্যারেরা, আমার ডিপার্টমেন্টের পার্সোনালি সমস্ত স্যারেরা এবং সহকর্মীরা বারবার আমাদের সাথে দেখা করেছেন এবং বলেছেন যে আমরা তোমাদের সাথে আছি, তুই একটা বড় কাজ করছিস তো তুই এটা চালিয়ে যা। কোনো রকম ভাবে যাতে কোনো পেশেন্টের সাফারিংস না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের। আমরা সমস্তভাবে কাজ চালিয়ে নেব, আমরা ঠিক সমস্ত পেশেন্টদের ম্যানেজ করে নেব।
তো ওনারা কেন এটা বারবার ধরে বললেন যে আমাদের জন্য আমরা 8 জন মাত্র এখানে বসে আছি, তার জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে, এটা সত্যি আমাদের মাথায় ঢুকছে না। ওনারা বারবার বলছেন কাজে ফিরতে, আমরা তো কাজে ফিরতে চাই। আমি পার্সোনালি ক্যান্সার ডিপার্টমেন্টে কাজ করি, আমি আমার পেশেন্টদের মুখ অনেকদিন না দেখে আমি মেন্টালি সত্যি মানে ডিভাস্টেটেড, আমি পারছি না। আমি তাড়াতাড়ি কাজে ফিরতে চাই, শুধু আমাদের যে ন্যায্য দাবি এটুকু জন্য যে একটা ডিরেক্টিভ পাস করার জন্য 14 দিন ওয়েট করতে হচ্ছে, এটাতেই আমি খুবই দুঃখিত। আমি এক্ষুনি কাজে ফিরতে চাই, উনি শুধু এগুলো মেনে নিন, আমি এক্ষুনি কাজে ফিরতে চাই। উনি কেন এটা বলেছেন আমি বুঝতে পারছি না। এর থেকে বেশি কথা বলার অবস্থায় আমি নেই, আমার বন্ধু বাকিগুলো বলবেন। আজকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব এখানে আসলেন। তারপরে যে ঘটনাগুলি ঘটলো তার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমাদের একটি ফোনে বার্তালাপ হয়। মিটিং আমরা প্রথম দিন থেকেই চেয়েছি, আমরা বারে বারে মেল পাঠিয়েছি মিটিং করার জন্য, এবং যখনই ওনারা মিটিং এর ডাক দিয়েছেন আমরা কিন্তু ছুটে গেছি। তারপরে এইভাবে ফোনে বার্তালাপ এটা কোথাও না কোথাও আমাদের একটু অনভিপ্রেত মনে হয়েছে। আর আমাদের আমরা মিটিং এর জন্য দ্রুত একটা সময়ও চেয়েছি। সেই জায়গায় মাননীয়া জানিয়েছেন ওনার কিছু প্রি অকুপেশনস আছে। ওনার প্রি অকুপেশনস গুলো বোধহয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই অনশন মধ্যে আমরা যে 14 দিন ধরে অনশন করছি আমরা 7 জন, এবং উত্তরবঙ্গে আমাদের আরো এক সহযোদ্ধা অনশন করছেন। আমাদের স্বাস্থ্য নিয়ে সকলেই খুব দুশ্চিন্তায়, তার সত্ত্বেও আমাদের হয়তো সোমবারের আগে সময় পেলাম না। এটা নিয়ে আমরা যথেষ্ট কষ্ট পেয়েছি এবং আমরা কোথাও না কোথাও ভীষণভাবে আশাহত। মাননীয়ার সাথে কথা বলতে গিয়ে আরো একটা জিনিস আমাদের কোথাও না কোথাও মনে হয়েছে যে আমরা তো প্রথম দিন থেকেই ন্যায্য দাবি নিয়েই আন্দোলন চালিয়ে গেছি, এবং সেই ন্যায্য দাবিগুলো নিয়ে এতদিন আন্দোলন করার পরে আমরা সকলে এখনো আমাদের দাবিতে অনড়, এবং আমরা চাই যে এই জটিলতা খুব দ্রুত যেন সমাধান হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোথাও না কোথাও মনে হয়েছে আজকে মাননীয়ার কথায় উনি হয়তো আমাদের দাবিগুলি নিয়ে যথেষ্ট ওনার পরিষ্কার ধারণা এখনো হয়তো হয়ে ওঠেনি। তো এই জায়গাটা হয়তো পরবর্তী মিটিং এ গিয়ে আরো কিছুটা ক্লিয়ার হবে। তো আমরা এখনো ওই মিটিং এর দিকেই চোখ রেখে বসে আছি, এই আশাতেই বসে আছি যে আমাদের অভিভাবিকা আছেন উনি সমস্যার সমাধান করবেন। আমরা বিগত 14 দিন ধরে অনশনরত হয়ে বসে আছি। একটা আশাবাদী হিসেবেই বসে আছি আমরা। কিসের আশা, কিসের দাবি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের অভয়ার ন্যায় বিচার, এবং আরেকটি অভয় যদি না হতে পারে সেই দাবিতে। সেই দাবির জন্য কিন্তু আমরা যে 10 দফা দাবি সবার সামনে রেখেছি, তার মধ্যে আমরা কিন্তু আগেও প্রত্যেকটি মিটিং এ এবং ইমেল মারফতও অনেকবার আগেও জানিয়েছি। তারপরে যখন ওনারা আসেন ওনাদেরকেও আমরা কিন্তু এখানে বসার আগে 24 ঘন্টা সময় দিয়ে তারপরে অনশনরত হয়েছি। সেই সময় কিন্তু আমরা আগেও বলেছি, আবার আমি জানাচ্ছি যে আমাদের এই মুহূর্তে প্রত্যেকটি যারা আছেন স্বাস্থ্যকর্মী, তারা প্রত্যেকে এই মুহূর্তে কাজে ফেরত অলরেডি চলে গেছেন। কাজ এই মুহূর্তে চলছে, পরিষেবা চালু আছে। শুধু আমরা কজন যারা অনশনরত আছি তারা আমরা এই মুহূর্তে অনশনরত হতে বাধ্য হচ্ছি। এই কারণে নয় যে আমাদের কেউ বাধ্য করেছে বলে, বাধ্য এই কারণে কারণ আমরা এখনো সেই ন্যায় বিচার এখনো অবধি পাইনি। সেখানে কিন্তু আমাদের দাবিগুলো এখনো অবধি আমরা এবং আমাদের পাশে আপামর জনতা বারবার জানিয়েছেন যে আমাদের প্রত্যেকটি দাবি ন্যায্য, এবং আমাদের যে এই ধরনের যে আমাদের যে আন্দোলন চালিয়ে যাওয়ার যে প্রক্রিয়াটি সেটি একদমই স্বচ্ছ। এখানে এর মধ্যে কোনো ধরনের পলিটিক্স, কারোর কোনো কালেমরত্ব করার কোনো জায়গা আগেও ছিল না এবং এখনো আমরা রাখতে চাই না। সেদিক থেকে আরেকটি কথাও যেটা চলে আসছে, যেটা আমার সহকর্মীরা বললেন, সেটা হলো যে আমাদের এখানে অভিভাবক হিসেবেই হয়তো
উনি আজকে যখন ফোনে মারফত কথা বলতে চাইলেন, তখন কোথাও না কোথাও আমরা দেখলাম এবং আশাহতও হলাম যে উনি কোথাও না কোথাও হয়তো ধৈর্য হারাচ্ছেন, এবং সেই ধৈর্য হারানোটা হয়তো আসছে একটা দিক থেকে যে হয়তো এই 10 দফা দাবি ওনার কাছে সুস্পষ্ট আজও নয়। আজ আন্দোলনের 71তম দিন, 14তম দিন আমাদের অনশন। তবু আজও যখন ফোনে ফোনে বার্তালাপ হলো, সংলাপ হলো, তখনও আমরা দেখলাম অনেক কথাই ওনার কাছে হয়তো অজানা, এবং সেটার জন্য কে বা কারা দায়ী সেটা আমাদের কাছে খুবই একটা ধোঁয়াশা রইল। এবং আমরা চেয়েছি যেমন আমরা আগে ওনার সামনাসামনি মুখোমুখি কথা বলেছি, যেন আমরা আগেও এভাবে মুখোমুখি কথা বলতে পারি। অবশ্যই আমরা চেয়েছিলাম যে আজকেও যেন যদি ওনার কাছে সময় থাকে যেন আমরা আজকেও যেতে রাজি আছি, এক্ষুনি যেতে রাজি আছি। কিন্তু হ্যাঁ, মানছি উনি আমাদের মুখ্যমন্ত্রী, উনি আমাদের স্বাস্থ্যমন্ত্রী, হতেই পারে ওনার অন্যান্য কাজে ওনার কর্মরত হিসেবে আছেন। আমরা অনশনরত তো আছি, অভুক্ত আছি, আরো হয়তো দুদিন অভুক্ত থাকতে আমাদের কোনো সংকোচ নেই, আমরা থাকবো। তবে হ্যাঁ, আশা করব যেমন ভাবে আমরা আশাবাদী হয়ে আছি। আমাদেরকে অনেকবারই বলে সবাই বিপ্লবী সত্তা, তার থেকে বেশি অনেক আমাদের আশাবাদী সত্তা। ওনার অভিভাবকের উপরে আমাদের আস্থা রেখে, সদিচ্ছা রেখে আমরা যেভাবে কাজে আমাদের বাকি সবাই ফিরে গেছেন, আমরা যেভাবে এখন আমরা আশা রাখছি সোমবারে 5টার সময় ওনার দেওয়া যে সময় আছে সেখানে আমরা নিশ্চয়ই ওনার সঙ্গে বার্তালাপ করব, এবং এই দাবিগুলি যেভাবে ন্যায্য আছে সেগুলো আশা করি আমাদের মুখ থেকে ডিরেক্টলি শুনলে হয়তো উনি আজকে বা সেদিনকে হয়তো উনি ভালোভাবে আরো বুঝতে ওনার কোনো সংশয় হবে না, এবং সেই হিসেবে হয়তো আমরা নিশ্চয়ই একটা কোনো ভালো রূপ দেখতে পাবো। তাছাড়া আমি এটাও জানাই যে আমরা একটা দিকে যেখানে সত্যিকারের মনক্ষুণ্ণ হয়েছি, ঠিক আছে, তবু আমরা ওনাকে অভিভাবক হিসেবে দেখছি, ওনাকে শ্রদ্ধা জানাচ্ছি যে ঠিক আছে, আমরা আরো চাইলে অভুক্ত থাকবো এবং আমরা সোমবার অবশ্যই যাব। আমার পরবর্তী যে আছেন উনি দাঁড়াবেন আমার। আজকে অনশনের 14তম দিন, রাত 8:30 বেরোলে আমাদের 3 জন অনশনকারীর 15তম দিন অনশনে পূর্ণ হবে। আমরা বাকিরাও অনশনে এখনো আছি। নর্থ বেঙ্গলেও আমাদের একজন ভাই, তিনি এই মুহূর্তে অনশনরত। আজকে আমাদের সাথে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা দেখা করতে এসেছিলেন, তারাও আমাদের সঙ্গে কথা বলেন। তারা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা যাতে কথা বলি সেজন্য ফোন করেন। আমরা সেই জায়গা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডামকে বারংবার অনুরোধ জানাই যে আমরা প্রথম থেকে যে 10খানা দাবি নিয়ে, যেগুলি আমাদের প্রথম থেকে দুটো জিনিস আমরা বলে এসেছি, অভয়ার ন্যায় বিচারের দাবি সুনিশ্চিত করা এবং আর একটি অভয়ার ঘটনাও যাতে না ঘটে সেই জন্য আমাদের কিছু কংক্রিট পদক্ষেপ আছে, আমাদের কিছু কংক্রিট দাবি আছে যা নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নটিকে সুনিশ্চিত করে, যা এতদিনের যে অগণতান্ত্রিক পরিবেশ চলছিল, যে জায়গা থেকেই কার্যত এই ভয়ের বাতাবরণ, যে জায়গা থেকেই কার্যত এই ললেসনেস গোটা স্বাস্থ্য ব্যবস্থায় চলে এসছে, যে জায়গা থেকে এই দুর্নীতি চলে এসছে, 4 মাসুল গুনতে হয়েছে অভয়াকে, সেই জায়গা থেকে আর যাতে আর একটা অভয়ার ঘটনাও না ঘটে সেই নিয়ে আমাদের যে সুনিশ্চিত দাবিগুলি সেগুলি মেনে নিতে। অথচ খুব দুর্ভাগ্যজনকভাবে, খুব বেদনাদায়কভাবে যেটা দেখলাম, আমরা যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাচ্ছি যে আমাদের কিছু সুস্পষ্ট 10টি দাবি আছেন, আমাদের মনে হলো উনি জানেন না আমাদের 10খানা দাবি কি। সেই জায়গা থেকে আমাদের প্রশ্নও থেকে যাচ্ছে, আমরা এই একই দাবিতে এগুলি নিয়ে প্রথম দিন থেকে সোচ্চার হয়েছি, আমরা বারংবার মেল করেছি, আমরা যখন রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনায় বসেছি, মুখ্য সচিবের সঙ্গে আলোচনায় বসেছি,
স্বরাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনায় বসেছি, তাদেরকে মেল করেছি, তখন আমরা বারংবার কিন্তু এই একই দাবিগুলি করতে করতে গেছি। তারপরেও আজ 71 দিন পরে কেন আমাদেরকে এটা শুনতে হচ্ছে? কেন মাননীয় মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে তিনি দাবিগুলি জানেন না? তাহলে কি তাকে দাবিগুলি জানানো হচ্ছেন না? এতদিনের এত প্রতিবাদের আওয়াজ, এতদিনের আমাদের অনুরোধ, আমাদের কাতর আরতি, এই এতগুলো মানুষের ভুকা পেটে এতদিনের কষ্ট কোনটাই কি তার কানে পৌঁছচ্ছে না? এটা আমাদের ব্যথা, এটা আমাদের কষ্ট। আমরা খুব দুঃখ পেয়েছি যখন আমরা আজকে জানতে পারলাম যে উনি আমাদের দাবিগুলি সম্পর্কেই ঠিকঠাক ভাবে ক্ল্যারিটি নেই ওনার কাছে। আমরা আরো কষ্ট পেয়েছি যখন আমাদেরকে বলা হলো যে তোমরা কাজে ফিরছো না বলে স্বাস্থ্য পরিষেবার সমস্যা হচ্ছে। আমরা এখানে জুনিয়র ডাক্তার অবস্থান করছি 7 জন, নর্থ বেঙ্গলে আছেন 1 জন। আমার আগেও যারা অনশনকারী ছিলেন তারা পরিষ্কার বলেছেন, আমিও বলছি 8 জন জুনিয়র ডাক্তার অনশন করছেন। আমরা ঘোষিতভাবে কর্মবিরতি কিন্তু তুলে নিয়েছি। প্রত্যেকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল যান, প্রত্যেকটি সরকারি স্বাস্থ্য পরিষেবা যান, সব জায়গায় কিন্তু চিকিৎসা হচ্ছে। সেখানে যেমন এসেন্সিয়াল সার্ভিস হচ্ছে, সেখানে কিন্তু অপারেশন হচ্ছে, সেখানে কিছু আউটডোর হচ্ছে। আমার বন্ধুরা, আমার জুনিয়ররা, তারা সকালবেলা ডিউটি করে 24 ঘন্টা ডিউটি করে, আমাদের সিনিয়র ডাক্তাররা তারা ডিউটি করে তারপরে আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। আমাদের কোথাও গিয়ে মনে হচ্ছে এইভাবে যে আমাদেরকে বারংবার বলা হচ্ছে কাজে ফিরতে, ওনারা হয় জানেন না সরকারি হাসপাতালগুলি চলছে, বা ওনাদের কাছে আজকে আমাদের অনশনের কোন রকম কোনো মূল্য নেই। ওনারা মনে করেন এই অনশনের কোনো মূল্য নেই, ওনারা কোথাও গিয়ে আমাদের অনশনকে ছোট করে দেখছেন। ওনাদের কাছে আমাদের অনশনের কোনো গুরুত্ব নেই, ওনাদের কাছে গুরুত্ব নেই এই এত এত জুনিয়র ডাক্তার, এত এত সিনিয়র ডাক্তার, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের বাকি সমস্ত স্বাস্থ্যকর্মীরা যে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যে স্বাস্থ্য পরিষেবাকে দিয়ে যাচ্ছেন, তাকে কোথাও গিয়ে ওনারা লঘু করে দেখছেন। ওনারা সমস্ত চিকিৎসক সমাজ, সমস্ত স্বাস্থ্যকর্মী এবং এই আন্দোলনে এতদিন ধরে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, যারা আমাদের সাথে আছেন, প্রত্যেকের প্রচেষ্টাকে কোথাও লঘু করে দিচ্ছেন। আমাদের কষ্ট হচ্ছে এটা দেখতে, আমরা এটা মেনে নিতে পারছি না। এখানে সবাই যারা আছে তারা মানসিকভাবে, শারীরিকভাবে বিধ্বস্ত। তারপরেও এইরকম ভাবে কাজে ফেরার যে অনুরোধ ওনারা করছেন, যে অনুরোধের কোন রকম কোনো ভিত্তি নেই, যা একেবারেই দাবিহীন, তা আমাদের পক্ষে কিন্তু একবার বেদনাদায়ক। যেরকম ভাবে আমরা আজকে ব্যথা পেয়েছি যে একটা সামান্য ফোন কলের মাধ্যমে, একটা সামান্য ফোন কল, কিছু বেসিক কথোপকথনের মাধ্যমে ওনারা আজকে আমাদের অনশনের বিষয়টিকে এত লঘু গুরুত্বে দেখছেন। যেভাবে এতদিন আমাদের এতদিনের আরতি, এতদিনের দাবি, এতদিনের অনুরোধকে ওনারা কোন রকম ভাবে কোনো পাত্তা দেননি, তাতে আমরা যতটা কষ্ট পেয়েছি, আজকের ঘটনাবলীও কিন্তু আমাদেরকে, আজকের ঘটনাবলী, আজকের কথাও কিন্তু আমাদেরকে একই পরিমাণ ব্যথিত করেছে। এরপরেও আমাদেরকে সোমবার মিটিং এ ডাকা হয়েছে। আজকে শনিবার, সোমবার 5:30টার সময় উনি মিটিং এ ডেকেছেন। তার মানে আজকে সারাদিন, কালকের 3টি এবং সোমবার 5টা অবধি, অন্তত 5টা অবধি আমাদের এই অনশন চলছে। কোথাও গিয়ে কারোর মনে হচ্ছে না যে আরো 2 দিন এই অনশনটা চালাতে হবে? কোথাও গিয়ে কারোর মনে হচ্ছে না, উনি তো বারবার বলছেন উনি আমাদের অভিভাবক সম, আমরা ওনাদের ছেলে মেয়েদের মতো, ওনার কি একবারের জন্য মনে হচ্ছে না আরো 2 দিন এরা না খেয়ে থাকবে? আমরা মেনে নিয়েছি আমরা আরো 2 দিন না খেয়ে থাকতে পারি। 2 দিন কেন, আমরা এর আগেও জানিয়েছি, যতদিন না আমাদের 10 থানার দাবি, আমাদের ন্যায় বিচারের দাবি, অভয়ার ন্যায় বিচারের দাবি এবং অভয়ার ঘটনা যাতে আরেকটিও না ঘটে তাকে সুনিশ্চিত করতে পারি, এই আন্দোলন চলবে। আমরা তাকিয়ে আছি সোমবারের মিটিং এর দিকে। তার মানে এই নয় যে আজকে অনশন উঠে যাচ্ছে, আমরা সোমবার অবধি অনশন চালাবো। তারপরেও যদি এই দাবিগুলি মেনে নেওয়া না হয়, এই আন্দোলন চলবে।
আজকে যেমন সোদপুর থেকে ধর্মতলা ন্যায় বিচার যাত্রা হচ্ছে, যে ন্যায় বিচার যাত্রা এসে পৌঁছবে এই ধর্মতলায়, যেভাবে এতদিন ধরে প্রতিবাদের স্বর, প্রতিবাদের ঢেউ আমাদেরকে জাগিয়েছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, সেই একইভাবে আজকের ন্যায় বিচার যাত্রা, আজকের কর্মসূচি এবং কালকের অনশনকারীদের ডাকে, আমাদের ডাকে যে মহাসমাবেশ কর্মসূচি নেওয়া হয়েছে, তা এই আন্দোলনের স্বরকে, এই প্রতিবাদের ঢেউকে জারি রাখবে। আন্দোলনের কর্মসূচি যেরকম ভাবে ছিল, সেই একই তীব্রতায়, সেই একই স্পিরিটে কিন্তু জারি থাকবে সোমবারের মিটিং এর দিকে, সোমবারের আলোচনার দিকে। সোমবারের আলোচনায় আমাদের রিপ্রেজেন্টেটিভরা পৌঁছে যাবেন সময় অনুযায়ী দ্রুত এই আলোচনায় বসার জন্য, নিজেদের দাবিগুলি পৌঁছে দেওয়ার জন্য। তারপরেও আমরা জানিয়ে দিতে চাই, অনশন যেরকম চলছিল সেরকম ভাবে চলবে, কর্মসূচি যা ছিল তা সেরকম ভাবেই চলবে, আন্দোলন যে তীব্রতায় ছিল সেই তীব্রতাতেই চলবে, যতক্ষণ না আমাদের দাবিগুলি পূরণ করা হচ্ছে। ধন্যবাদ। मैम काइंडली इंग्लिश में कोई एक जन थोड़ा बोल दीजिए, इंग्लिश में फॉर नेशनल मीडिया काइंडली। আমরা অনশনকারীরা খুবই শারীরিক হয়ে বিধ্বস্ত, রিপ্রেজেন্টেটিভরা বলে দিচ্ছেন, একটু অপেক্ষা করুন, বলে দিচ্ছেন। আপনাদেরকে আমাদের বিনীত অনুরোধ, কোয়েশ্চেনগুলি একটু রিপ্রেজেন্টেটিভদের দেওয়ার জন্য। তোমরা আরো দুদিন অভুক্ত থাকার কথা বলছো, মুখ্যমন্ত্রী অনুরোধ করেছিলেন যে আজই অনশনকারী বৈঠকে যোগ দেওয়া হচ্ছে। আমরা এরকম একটা বার্তা পাচ্ছি যে আমাদের এই অনশনকারীদের যদি আমরা একটু শুনিয়ে দিই, তারপর আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেবো। একটু অপেক্ষা করুন, আমরা অনশনকারীদের পেছনে শুনিয়ে দিই, তারপর আমরা সব প্রশ্নের উত্তর দেবো। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।